পেনসিলভেনিয়ার ইয়র্ক কাউন্টিতে বন্দুক হামলায় 3 পুলিশ কর্মকর্তা নিহত হয়েছেন। এই ঘটনায় অপর 2 কর্মকর্তা গুরুতর আহত হয়েছেন বলে জানিয়েছেন স্টেট পুলিশ কমিশনার ক্রিস্টোফার প্যারিস। বুধবার দুপুরে নর্থ কোলোরাডো টাউনশিপে এই ঘটনা ঘটে। হামলার পর সন্দেহভাজন বন্দুকধারী আত্মহত্যা করেছে বলে নিশ্চিত করেন তদন্তকারী কর্মকর্তারা। বন্দুক হামলার ঘটনায় শোক জানিয়ে দ্রুত তদন্তের আশ্বাস দিয়েছেন স্টেটের গভর্নর জশ শ্যাপিরো। পেনসিলভেনিয়ার ইয়র্ক কাউন্টির শান্ত এই গ্রামীণ এলাকাটি দিনে দুপুরে পরিণত হয় ভয়ানক মৃত্যুপুরীতে। বুধবার ওয়ারেন্ট বা গ্রেফতারি পরোয়ানা কার্যকর করতে গিয়ে অপ্রত্যাশিতভাবে বন্দুক হামলার শিকার হন 5 সাহসী পুলিশ কর্মকর্তা। ডেভিড মিলার নামের এই প্রত্যক্ষদর্শী জানান, বেলা 2:15টার দিকে এক কর্মকর্তার সাথে তার কথা হয় এবং এর মিনিট খানেকের মধ্যে তিনি কয়েকটি গুলির শব্দ পান। এরপরই পুলিশটিকে মাটিতে লুটিয়ে পড়ে থাকতে দেখেন তিনি। Gunshots within a few minutes, and I saw an officer go down on the road, in the middle of the road. ঘটনার পর এক সংবাদ সম্মেলনে স্টেট পুলিশ কমিশনার ক্রিস্টোফার প্যারিস জানান, এ হামলায় 3 জন কর্মকর্তা নিহত ও 2 জন মারাত্মকভাবে আহত হয়েছেন। নিহত 3 জনের মধ্যে 2 জন নর্দার্ন ইয়র্ক রিজিওনাল পুলিশ বিভাগের সদস্য এবং একজন ইয়র্ক কাউন্টি শেরিফের ডেপুটি ছিলেন। I can confirm that there were 5 law enforcement officers who were shot today, 3 fatally. পুলিশ কমিশনার আরও জানান, গুলিবিদ্ধ পুলিশ কর্মকর্তাদের ইয়র্ক কাউন্টির ওয়েলস্প্যান হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে এবং তাদের অবস্থা শুরুতে আশঙ্কাজনক থাকলেও বর্তমানে স্থিতিশীল রয়েছে। That were transported here to Wellspan in York. They are currently listed in critical but stable condition. হামলাকারীর পরিচয় এবং উদ্দেশ্য সম্পর্কে এখনও বিস্তারিত কিছু জানা যায়নি, তবে পারিবারিক সহিংসতার জেরে এমন ঘটনা ঘটে থাকতে পারে বলে সন্দেহ করছে পুলিশ। গোলাগুলির পর সন্দেহভাজন হামলাকারী আত্মহত্যা করেছে বলেও ধারণা করছেন তারা। I can confirm that the shooter is dead. That having been said, we would like to advise the community that there is no current active threat. ঘটনার পর সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে আশপাশের স্কুলগুলোতে শেল্টার ইন প্লেসের নির্দেশ দেওয়া হয়। গভর্নর জশ শ্যাপিরো ও লেফটেন্যান্ট গভর্নর অস্টিন ডেভিস ঘটনাস্থলে ছুটে যান এবং আহত ও নিহত কর্মকর্তাদের প্রতি গভীর শোক ও সমবেদনা জানান। This kind of violence isn't okay. We need to do better as a society. এক বিবৃতিতে এফবিআই ডিরেক্টর ক্যাশ প্যাটেল জানান, স্থানীয় পুলিশ ও জরুরি সেবাদান সংস্থাগুলোর সাথে ঘটনাটির তদন্ত করছে ফেডারেল ব্যুরো অফ ইনভেস্টিগেশন। অ্যাটর্নি জেনারেল প্যাম বন্ডিও ফেডারেল সরকারের পক্ষ থেকে পূর্ণ সহায়তার আশ্বাস দিয়েছেন বলে জানান গভর্নর শ্যাপিরো। Attorney General Pam Bondi reached out directly to me and shared with me that we have the full support of the federal government. এবার মিশিগানের ডিট্রয়েটে ন্যাশনাল গার্ড মোতায়েনের প্রস্তাব দিলেন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। বুধবার স্টেটের হাউল শহরের এক সমাবেশে তিনি বলেন, গভর্নর গ্রেচেন হুইটমার চাইলে ডিট্রয়েটে ন্যাশনাল গার্ড মোতায়েন করবে ট্রাম্প প্রশাসন। ভ্যান্স বলেন, সত্যিকার আমেরিকান ড্রিম হচ্ছে দেশের মানুষের কর্মসংস্থানের সুযোগ কাজে লাগিয়ে স্বপ্ন পূরণ করা। এমন স্বপ্ন পূরণ করতে অভিবাসীদের পরিবর্তে দেশের নাগরিকদের কর্মসংস্থান বাড়াতে ট্রাম্প প্রশাসন কাজ করছে বলে জানান ভাইস প্রেসিডেন্ট। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কর নীতি ও শ্রমজীবীদের ওপর থেকে কর ভার কমিয়ে আনা প্রসঙ্গে আলোচনা করতে মিশিগানের এই অনুষ্ঠানে যোগ দেন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। এ সময় ট্রাম্পের আমেরিকা ফার্স্ট নীতির প্রশংসা করে তিনি বলেন, অভিবাসীরা দেশের নাগরিকদের কাছ থেকে সব ধরনের সুযোগ সুবিধা কেড়ে নিয়েছে। তারা দেশে অস্থিরতা সৃষ্টি করছে, মাদক নিয়ে আসছে এবং সাধারণ মানুষের জীবনকে নিরাপত্তার হুমকিতে ফেলছে বলে অভিযোগ করেন ভ্যান্স। এমন পরিস্থিতি থেকে দেশের মানুষকে রক্ষা করতেই অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে সরকার কঠোর অবস্থান নিয়েছে বলে দাবি করেন তিনি। বিগত কোন সরকারই দেশের মানুষের কর্মসংস্থানের কথা চিন্তা করে অভিবাসীদের বিরুদ্ধে কঠোর অবস্থান নেয়নি, যা প্রেসিডেন্ট ট্রাম্প করেছেন। দেশ জুড়ে অভিবাসীদের অপরাধ কর্মকাণ্ড মারাত্মক পর্যায়ে গেলেও কোনো সরকারই এ নিয়ে কার্যকর পদক্ষেপ নেয়নি বলে অভিযোগ করেন ভাইস প্রেসিডেন্ট। চায়না সহ বিভিন্ন দেশে আমেরিকানদের কাজের জন্য যেতে হয়েছে। এ সময় ওয়াশিংটন ডিসি ও মেমফিসে ন্যাশনাল গার্ড মোতায়েন করে ভালো ফলাফল পাওয়া গেছে বলে দাবি করে ভ্যান্স বলেন, ডিট্রয়েটের আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নে সেখানেও ন্যাশনাল গার্ড মোতায়েন করা প্রয়োজন।
ডানপন্থী রাজনৈতিক কর্মী চার্লি কার্ককে হত্যার সমালোচনা করে জেডি ভ্যান্স বলেন, কারো সঙ্গে মতবিরোধ হলে তাকে হত্যার মতো জঘন্য অপরাধ না করে তর্কের মাধ্যমে যৌক্তিক সমাধানে আসা উচিত। নিজের জীবনে কার্কের ব্যাপক প্রভাবের কথা উল্লেখ করে ভাইস প্রেসিডেন্ট বলেন, তিনি তার কাছে চিরকৃতজ্ঞ থাকবেন, কারণ চার্লি কার্কের উৎসাহের কারণেই তিনি আজ ভাইস প্রেসিডেন্ট হতে পেরেছেন। সমালোচনার মুখে অবশেষে সুদের হার কমিয়েছে ফেডারেল রিজার্ভ। বুধবার এক সংবাদ সম্মেলনে ফেড চেয়ার জেরোম পাওয়েল জানান, সর্বোচ্চ কর্মসংস্থান এবং পণ্যমূল্য স্থিতিশীল রাখার স্বার্থে ফেডারেল ওপেন মার্কেট কমিটি সুদের হার 0.25% কমানোর সিদ্ধান্ত নিয়েছে। যদিও প্রেসিডেন্টের সবশেষ মনোনীত ফেডারেল রিজার্ভ গভর্নর স্টিভেন মাইরেন সুদের হার আরও বেশি কমানোর পক্ষে ভোট দিয়েছেন। এর ফলে কেন্দ্রীয় ব্যাংকের বর্তমান সুদের হার নামিয়ে আনা হলো 4 থেকে 4.25% মধ্যে। এর আগে এই হার ছিল 4 থেকে 4.5% মধ্যে। চলতি বছর আরও 2 দফা সুদের হার কমানোর ইঙ্গিত দিয়েছে ফেড রিজার্ভ। দেশের কর্মসংস্থানের বাজারে মন্দা অব্যাহত। জুন, জুলাই, অগাস্ট টানা 3 মাসের মতো নতুন চাকরি তৈরি নিয়ে অর্থনীতিবিদদের প্রত্যাশা পূরণ হয়নি। এজন্য বরখাস্ত হয়েছেন ব্যুরো অব লেবার স্ট্যাটিস্টিক্স বা বিএলএস কমিশনার এরিকা ম্যাকএন্টারফার। প্রচণ্ড চাপের মুখে ছিলেন ফেড রিজার্ভ চেয়ার জেরোম পাওয়েল। বুধবার এক সংবাদ সম্মেলনে সেই চাপ থেকেই মুক্তি পেতে অনেকটা বাধ্য হয়েই সুদের হার কমানোর ঘোষণা দিলেন ফেড চেয়ার। বললেন, সর্বোচ্চ কর্মসংস্থান এবং পণ্যমূল্য স্থিতিশীল রাখার স্বার্থে ফেডারেল ওপেন মার্কেট কমিটি সুদের হার 0.25% কমানোর সিদ্ধান্ত নিয়েছে। মজার বিষয় হচ্ছে 12 সদস্যের কমিটিতে এদিন ট্রাম্প কর্তৃক বরখাস্ত হওয়া গভর্নর লিসা কুক এবং প্রেসিডেন্টের সবশেষ মনোনীত এবং সেনেটে তড়িঘড়ি ফেডারেল রিজার্ভ গভর্নরের অনুমোদন পাওয়া স্টিভেন মাইরেন উপস্থিত ছিলেন। কেন্দ্রীয় ব্যাংকের সুদের হার এর বেঞ্চমার্কের 1/4 কমানোর পক্ষে ভোট দেন 11 জন, কিন্তু 0.50% পক্ষে নিজের অবস্থান জানান মাইরেন। এর চেয়েও মজার বিষয় হচ্ছে ট্রাম্পের নিয়োগ দেয়া আরও 2 গভর্নর মিশেল বোমান এবং ক্রিস্টোফার ওয়ালার 0.25% পক্ষেই দাঁড়ান। এর ফলে কেন্দ্রীয় ব্যাংকের বর্তমান সুদের হার 4 থেকে 4.25% মাঝে নামিয়ে আনা হলো, যা এর আগে ছিল 4.50%। ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয় দফা ক্ষমতায় বসার পর এমন সিদ্ধান্ত এই প্রথম হলেও চলতি বছর আরো 2 দফা সুদের হার কমানোর ইঙ্গিত দিয়েছে ফেড রিজার্ভ। প্রায় 7 মাস পর এই ধরনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সূত্রের বরাতে এনবিসি নিউজ বলছে, কমিটির 7 সদস্য চলতি বছরের অক্টোবর কিংবা ডিসেম্বরে আর সুদের হার কমাতে রাজি নন। Federal Reserve System and at the board, are they the right size? We're actually going through a 10% headcount reduction through the whole Fed, including the board and all the reserve banks. সাংবাদিকদের প্রশ্নের জবাবে দেশের শ্রমবাজারকে অস্বাভাবিক বললেন পাওয়েল। জানালেন, চাকরির বাজার ক্রমশ দুর্বল হচ্ছে, এমনকি কেন্দ্রীয় ব্যাংকের সর্বস্তরেই 10% কর্মী ছাঁটাইয়ের প্রক্রিয়া চলছে বলেও জানালেন তিনি। আরেক প্রশ্নের জবাবে মূল্যস্ফীতির ঊর্ধ্বগতি বজায় থাকবে সতর্কবার্তা দিয়ে জেরোম বলেন, এতে বর্তমান প্রশাসনের শুল্ক নীতি এবং কঠোর অভিবাসন নীতির প্রভাব অস্বীকার করা যায় না। ফেড রিজার্ভের এমন সিদ্ধান্তে মর্গেজ এবং ঋণ ব্যয়বহুল হয়ে দাঁড়াবে সাধারণ মানুষের জন্য। এমন প্রশ্নের উত্তরে ফেড রিজার্ভ চেয়ার জানালেন, দুটোই স্পর্শকাতর বিষয় এবং সুদের হারের ওঠানামায় আবাসন খাতে কিছুটা হলেও সংকট তৈরি হবে বলে স্বীকার করে নিলেন তিনি। কুখ্যাত যৌন অপরাধী জেফ্রি এপস্টিনের নথিপত্র নিয়ে প্রেসিডেন্ট ট্রাম্পের সাথে কখনো কথা হয়নি বলে দাবি করলেন এফবিআই ডিরেক্টর ক্যাশ প্যাটেল। বুধবার হাউস জুডিশিয়ারি কমিটির শুনানিতে এই কথা বলেন তিনি। এদিন ডেমোক্রেটিক আইন প্রণেতাদের সঙ্গে তার উত্তপ্ত বাকবিতণ্ডা থামাতে কমিটির চেয়ারম্যান জিম জর্ডানকে বারবার হস্তক্ষেপ করতে হয়েছে। নীল শিবিরের কংগ্রেসম্যানরা জেফ্রির তদন্ত ধামা চাপা দেওয়ার অভিযোগ তোলেন ক্যাশের বিরুদ্ধে। জবাবে এফবিআই প্রধান পাল্টা চড়াও হন তাদের প্রতি। জানান, সুযোগ থাকা সত্ত্বেও ওবামা কিংবা বাইডেন প্রশাসন কোনো পদক্ষেপ নেয়নি এই বিষয়ে।
মঙ্গলবার সেনেট কমিটির শুনানিতে ট্রাম্প প্রশাসনের অভিবাসন নীতি নিয়ে তোপের মুখে পড়েছিলেন FBI ডিরেক্টর ক্যাশ প্যাটেল। সেখানে তাকে পাল্টা জবাব দিতে খুব একটা দেখা যায়নি, কিন্তু বুধবার হাউস জুডিশিয়ারি কমিটির শুনানিতে সাক্ষ্য দিতে এসে গোয়েন্দা সংস্থাটির প্রধানকে ডেমোক্রেটিক আইন প্রণেতাদের সমান তালে আগ্রাসী মনোভাব প্রকাশ করতে দেখা গেছে। Do you swear or affirm under penalty of perjury that the testimony you're about to give is true? Whether or not you met with these women who were sexually abused and raped. Any insinuation by you or any people on your side that I am not manhunting child predators and sex traffickers, just look at the stats. And you talk about cover-ups, man. Mr. Chairman, you talk this is about my cover-ups. time, and I will take as much time as Where were you? কংগ্রেসওয়ামেন প্রমিলা জয়পালের সাথে বাক বিতণ্ডা থামাতে হাউস জুডিশিয়ারি কমিটির চেয়ার রিপাবলিকান কংগ্রেসম্যান জিম জর্ডানকে হস্তক্ষেপ করতে হয়েছে। অ্যাপস্টিনের হাতে নির্যাতিত নারীদের বিষয়ে প্যাটেল সমব্যাধি নন বলে মনে করেন প্রমিলা, কিন্তু সেই কথা মানতে রাজি হননি ক্যাশ। During the Obama and Biden administrations, when these so-called cover-ups were going on, why did anyone in those administrations talk to any of these purported witnesses? প্যাটেল পাল্টা অভিযোগ করেন জয়পালের দলের দুই সাবেক প্রেসিডেন্ট ওবামা কিংবা বাইডেন প্রশাসন কেন অ্যাপস্টিনের যৌন হয়রানির এসব তদন্তে একেবারে নীরব ছিল। প্রমিলাকে সহায়তায় এগিয়ে আসেন বর্ষিয়ান ডেমোক্রেটিক কংগ্রেসম্যান জেমি রাস্কিন। 2023 সালের একটি সাক্ষাৎকারের ভিডিও দেখিয়ে প্রশ্ন করেন, এতে প্যাটেল দাবি করেছিলেন প্রেসিডেন্ট এবং FBI ডিরেক্টরের এসব নথিপত্র প্রকাশের পুরো ক্ষমতা আছে, এখন কেন আদালতের ঘাড়ে বন্দুক রাখা হচ্ছে। ক্যাশ তখন বলেন, জেইমি আসলে জানেনি আদালত কিভাবে কাজ করে। ক্যালিফোর্নিয়ার কংগ্রেসম্যান এরিক সলওয়ালের এক প্রশ্নের উত্তরে কুখ্যাত যৌন অপরাধী জেফ্রি অ্যাপস্টিনের নথিপত্র নিয়ে প্রেসিডেন্ট ট্রাম্পের সাথে কখনো কথা হয়নি বলে দাবি করলেন FBI ডিরেক্টর। ডেমোক্রেটিক আইন প্রণেতাদের সঙ্গে তার উত্তপ্ত বাকবিতণ্ডা থামাতে কমিটির চেয়ারম্যান জিম জর্ডানকে বারবার হস্তক্ষেপ করতে হয়েছে। নীল শিবিরের কংগ্রেসম্যানরা জেফ্রির তদন্ত ধামাচাপা দেওয়ার অভিযোগ তোলেন ক্যাশের বিরুদ্ধে। জবাবে FBI প্রধান পাল্টা চড়াও হন তাদের প্রতি। রিপাবলিকান কংগ্রেসম্যান থমাস মেসিও নীল শিবিরের আইন প্রণেতাদের পাশে এসে দাঁড়ান। ব্যক্তিগত ভুক্তভোগীদের সাথে কথা হয়েছে কিনা প্যাটেলকে এমন প্রশ্ন করেন থমাস। জবাব না পাওয়ায় তিনি ক্ষুব্ধ হয়ে বলেন, এত গুরুত্বপূর্ণ বিষয়ে সরাসরি সম্পৃক্ত না হয়ে কেন কংগ্রেসের মুখোমুখি হলেন গোয়েন্দা প্রধান। নিউ ইয়র্কের বিখ্যাত ব্রডওয়ে এখন আর ক্যাসিনোর ঝলমলে আলো দেখবে না। $5.5 বিলিয়ন ব্যয়ে টাইমস স্কোয়ারে ক্যাসিনো নির্মাণের প্রস্তাব স্টেট কমিউনিটি অ্যাডভাইজারি কমিটির ভোটে বাতিল হয়ে যায়। ক্যাসিনো প্রকল্পটিকে সমর্থন দিয়ে আসছে শীর্ষ পর্যায়ের কিছু প্রতিষ্ঠান, তবে স্থানীয় বাসিন্দাদের তীব্র বিরোধিতা, বিশেষ করে থিয়েটার মালিক ও প্রযোজকদের আপত্তি প্রকল্পটি থামিয়ে দেয়। তাদের আশঙ্কা ছিল ক্যাসিনো স্থানীয় বিনোদন শিল্পকে হুমকির মুখে ফেলবে। নিউ ইয়র্কের প্রাণকেন্দ্র টাইমস স্কোয়ারে ক্যাসিনো নির্মাণের পরিকল্পনা ছিল $5.4 বিলিয়ন। সিজার্স প্যালেস টাইমস স্কোয়ার নামের প্রস্তাবিত এই ক্যাসিনো মেট্রোপলিটন এলাকায় 3টি নতুন ক্যাসিনো লাইসেন্সের জন্য অন্যতম প্রতিযোগী। পর্দার আড়ালে সমর্থনও ছিল জোরালো। গ্যামলিং জায়ান্ট সিজার্স এন্টারটেইনমেন্ট, নিউ ইয়র্কের শীর্ষ ডেভেলপার SL গ্রিন এবং র্যাপার জেজির রক নেশন দাঁড়িয়েছিল এই প্রকল্পের পক্ষে। তবে ব্রডওয়ে থিয়েটার মালিক, প্রযোজক এবং স্থানীয় বাসিন্দাদের প্রবল বিরোধিতায় প্রকল্পটি ভেস্তে যায়। তাদের আশঙ্কা ক্যাসিনো স্থানীয় বিনোদন শিল্পকে হুমকির মুখে ফেলবে এবং প্রতিবেশীদের সক্রিয়তাকে ক্ষতিগ্রস্ত করবে। ব্রডওয়ে লীগ প্রেসিডেন্ট জানান, এটি ছিল ব্রডওয়ের ঐতিহ্য রক্ষার ভোট। এর ফলে 100,000 নিউ ইয়র্কারের জীবিকা আর কয়েক মিলিয়ন দর্শকের অভিজ্ঞতা সুরক্ষিত হলো। কমিউনিটি অ্যাডভাইজারি কমিটি 4-2 ভোটে ক্যাসিনো প্রস্তাবটি বাতিল করে। সমর্থনকারীরা বলছেন তারা শর্ত পূরণ করেছেন এবং তারও বেশি কাজ করেছেন। তাদের মতে বড় সুযোগ থেকে এই শহরকে বঞ্চিত করা হচ্ছে, সেই ইতিহাস নিউ ইয়র্কবাসীদের বহন করতে হবে। টাইমস স্কোয়ারের ক্যাসিনো প্রস্তাবটি ছিল নিউ ইয়র্ক সিটির 8টি বড় পরিকল্পনার একটি, তবে লাইসেন্স পাবে কেবল 3টি।
সেগুলো চূড়ান্ত সিদ্ধান্ত হবে বছর শেষেই। ব্রডওয়ের উজ্জ্বল আলো আপাতত সুরক্ষিত থাকলো। টাইমস স্কয়ারে ক্যাসিনোর স্বপ্ন ভেঙে গেলেও বাকি 7টি প্রস্তাবনার মধ্যে আরও তীব্র প্রতিযোগিতা তৈরি হলো। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ব্রিটেন সফরের প্রতিবাদে লন্ডনে বিক্ষোভ করেছে কয়েক হাজার মানুষ। বুধবার স্টপ ট্রাম্প কোয়ালিশন নামে একটি জোটের ডাকে এই বিক্ষোভ অনুষ্ঠিত হয়। এদিন সকাল থেকেই বিবিসির সদর দপ্তরের কাছে পোর্টল্যান্ড প্লেসে জড়ো হতে থাকে বিক্ষোভকারীরা। এরপর ব্রিটিশ পার্লামেন্ট লক্ষ্য করে এগিয়ে যায় মিছিলটি। বিক্ষোভে ট্রাম্পের বিভিন্ন বর্ণবাদী বক্তব্য ও জলবায়ু পরিবর্তন অস্বীকার করার নীতির বিরুদ্ধে ক্ষোভ জানান প্রতিবাদকারীরা। এর আগে উইন্ডসর ক্যাসেলের দেয়ালে ট্রাম্প ও যৌন অপরাধী এপস্টিনের ছবি প্রদর্শন করায় অন্তত 4 বিক্ষোভকারীকে গ্রেফতার করেছে পুলিশ। দ্বিতীয় মেয়াদে হোয়াইট হাউসে আসার পর প্রথমবারের মতো ব্রিটেন সফরে রয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার এই রাষ্ট্রীয় সফরকে ঘিরে একদিকে পাচ্ছেন রাজকীয় অভ্যর্থনা, অপরদিকে তার বিরুদ্ধে ব্যানার ও প্ল্যাকার্ড হাতে নিয়ে লন্ডনের রাজপথে নেমে আসে বিক্ষুব্ধ জনতার ঢল। এ সময় ট্রাম্পের নানা বিতর্কিত নীতির বিরুদ্ধে কড়া স্লোগান দেন প্রতিবাদকারীরা। একই সাথে প্যালেস্টিনিয়ানদের ওপর চলমান নিপীড়নের বিরুদ্ধেও সোচ্চার ছিলেন তারা। Quite simply because I dislike everything that Trump and his administration represent just around the globe. Absolutely awful. বিক্ষোভের মূল সংগঠক স্টপ ট্রাম্প কোয়ালিশনের পাশাপাশি জলবায়ু বর্ণবাদ বিরোধী ও প্যালেস্টাইনপন্থী প্রায় 50টি গোষ্ঠী এই মিছিলে অংশ নেয়। He should look back to his own countering affairs and let us no interfere to other people countering, especially in Gaza. He should stop. পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে 1,500-এর বেশি কর্মকর্তা মোতায়েন করে লন্ডন পুলিশ। I don't know, we can't trust the leaders these days. They're just doing so much horrible things and there's too many people that are being ignored and we have to do our bit to make them visible, to make them seen. বিক্ষোভকারীরা বলেন, গণতন্ত্র ও মত প্রকাশের স্বাধীনতার প্রতি অশ্রদ্ধাশীল ট্রাম্পকে ব্রিটেনে যে জাঁকজমকপূর্ণ সংবর্ধনা দেওয়া হয়েছে তা ব্রিটিশদের জন্য খুবই হতাশাদায়ক। International law, like the targeting of people of color, like is just allowed to come into this country. It's just ridiculous. Yeah. বিক্ষোভকারীদের থেকে ট্রাম্পকে দূরে রাখতে তার এই সফরটি মূলত লন্ডন থেকে 25 মাইল দূরে উইন্ডসর ক্যাসেলে অনুষ্ঠিত হচ্ছে। তবে সেখানেও মানুষের রোষানল থেকে রেহাই পাননি তিনি। ছোট ছোট একাধিক প্রতিবাদের অংশ হিসেবে ক্যাসেলের একটি টাওয়ারে ট্রাম্প ও জেফ্রি এপস্টিনের ছবি প্রজেক্ট করে বিক্ষোভকারীরা। এই ঘটনায় সেখান থেকে 4 জনকে গ্রেফতার করে পুলিশ। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।